1947 সাল। উপমহাদেশে একটা নতুন দেশের জন্ম হলো, পাকিস্তান। আর এই পুরো ঘটনার কেন্দ্রে যিনি ছিলেন তিনি মোহাম্মদ আলী জিন্নাহ। একদম। আজ আমরা স্ট্যানলি ওলপার্টের বিখ্যাত বই জিন্নাহ অফ পাকিস্তান, সেটার ভিত্তিতেই জিন্নাহকে, তার সময়কে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। ঠিক বলেছেন। ওলপার্টের বইটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। শুধু জিন্নাহর জীবনই নয়, ওই সময়ের যে উত্তাল রাজনীতি তার একটা গভীর বিশ্লেষণ আর কি। হ্যাঁ, সেটাই। আমাদের আজকের এই আলোচনাটা হবে মূলত ওলপার্টের চোখে দেখা, করাচিতে জন্ম নেওয়া একজন ব্যারিস্টার কিভাবে একটা নতুন রাষ্ট্রের রূপকার হলেন, তার চিন্তাভাবনায় কি বাঁকবদল এলো, আর কেন তিনি এত একই সাথে প্রভাবশালী আবার বিতর্কিত। ঠিক। শুরুটা যদি দেখি বেশ অন্যরকম ছিল কিন্তু। তাই তো। করাচিতে জন্ম 1876-এ, তারপর লন্ডনে গেলেন ব্যারিস্টারি পড়তে। হ্যাঁ, লিঙ্কন সিন থেকে। ওলপার্ট তো তার বইতে মজা করে এক জায়গায় লিখেছেনও যে হি ওয়াজ মোর ব্রিটিশ দ্যান দ্য ব্রিটিশ দেমসেলভস। হ্যাঁ, তার চালচলন, আদব কায়দা এতটাই নিখুঁত ছিল আর কি। তারপর ভারতে ফিরে আইন ব্যবসা শুরু করলেন, আর 1906 সাল নাগাদ কংগ্রেসেও যোগ দিলেন। মনে হয় যেন একদম অন্য এক যাত্রা। একদম। সেই সময় তো তিনি ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের একজন বড় প্রবক্তা। সবচেয়ে বড় উদাহরণ তো 1916 সালের লখনৌ চুক্তি। কংগ্রেস আর মুসলিম লীগকে এক জায়গায় আনার পেছনে ওর বিরাট ভূমিকা ছিল। আর সেজন্যই তো সরোজিনী নাইডু ওকে অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি, হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধি দিয়েছিলেন। ঠিক তাই। কিন্তু এই ঐক্যের সুরটা বেশি দিন তো টিকল না। বিশেষ করে মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলন শুরু করলেন, তখন থেকেই কি গোলমালের শুরু। হ্যাঁ, ওলপার্ট কিন্তু এই জায়গাটা খুব পরিষ্কার করে দেখিয়েছেন। জিন্নাহ ছিলেন আগাগোড়া সাংবিধানিক পদ্ধতিতে বিশ্বাসী একজন মানুষ, আইনের পথে চলায় বিশ্বাস করতেন। আচ্ছা। গান্ধীর ওই গণ আন্দোলন, বিশেষ করে আইন অমান্য করার যে কৌশল, সেটা জিন্নাহর কাছে ঠিক গ্রহণযোগ্য ছিল না। তিনি এটাকে নিয়মের বাইরে ভাবতেন, সরিয়ে দিল। তার এই মতপার্থক্যের জন্যই তিনি রাজনীতি থেকে একটা লম্বা সময় সরে গিয়ে লন্ডনে চলে গেলেন, যেটাকে ওলপার্ট বলছেন জিনাস পলিটিক্যাল এক্সাইল। হ্যাঁ, কিছুটা অভিমান ছিল, কিছুটা হয়তো হতাশা। 1930-এর দশকের শুরুর দিকে তিনি লন্ডনেই থাকতে শুরু করেন। কিন্তু ফিরলেন তো আবার। হ্যাঁ, ফিরলেন, তবে খুব বেশি দিন থাকেননি। মুসলিম লীগের নেতাদের বারবার অনুরোধে 1934 সাল নাগাদ তিনি ভারতে পাকাপাকিভাবে ফেরেন। কিন্তু এই ফিরে আসা জিন্নাহ আর আগের জিন্নাহ এক ছিলেন না। এই পরিবর্তনটা কেমন ছিল? এখান থেকে কি ওই দ্বিজাতি তত্ত্বের ধারণাটা পাকাপোক্ত হতে শুরু করে? পরিবর্তনটা ছিল বেশ গভীর। তিনি আগের মতো আর সর্বভারতীয় জাতীয়তাবাদের কথা বলছিলেন না, বরং মুসলিমদের জন্য একটা আলাদা রাজনৈতিক পরিচয়ের ওপর খুব জোর দিচ্ছিলেন। দ্বিজাতি তত্ত্বটা ঠিক কি ছিল ওলপার্টের ব্যাখ্যায়? মূল কথাটা খুব সহজ। হিন্দু আর মুসলমান শুধু দুটো ধর্ম নয়, বরং দুটো আলাদা জাতি, যাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, জীবন দর্শন সবই আলাদা। তাই তাদের রাজনৈতিক ভবিষ্যৎও এক হতে পারে না। এটাই ছিল মূল যুক্তি। আর এই যুক্তির ওপর ভর করেই কি পাকিস্তান আন্দোলনের শুরু? 1940 সালের লাহোর প্রস্তাব তো তাহলে এরই একটা আনুষ্ঠানিক রূপ। একদম। লাহোর প্রস্তাবে বলা হলো, ভারতের মুসলিম গরিষ্ঠ যে এলাকাগুলো, উত্তর পশ্চিম আর পূর্বাঞ্চল, সেগুলো নিয়ে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। জিন্নাহর নিজের ভাষাতেই তো ছিল উই আর আ নেশন। হ্যাঁ, with our own distinctive culture and civilization, by all canons of international law, we are a nation. আমরা একটা আলাদা জাতি, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা একটা জাতি, আর আমাদের নিজস্ব রাষ্ট্র চাই। কিন্তু এই দাবি আদায় করা তো নিশ্চয়ই সহজ ছিল না। কংগ্রেসের বিপক্ষে ব্রিটিশরা হয়তো চায়নি প্রথমে। একেবারেই না। ওলপার্ট কিভাবে দেখিয়েছেন এই অসম্ভবকে সম্ভব করার গল্পটা? ওলপার্ট খুব জোর দিয়েছেন জিন্নাহর কৌশল আর তার জেদের ওপর, তার ডিটারমিনেশনের ওপর। আচ্ছা। ওলপার্ট একটা অসাধারণ কথা লিখেছেন যে খুব কম মানুষই ইতিহাসের গতিপথ বদলাতে পারে, আরও কম মানুষ দুনিয়ার মানচিত্র বদলাতে পারে, আর রাষ্ট্র তৈরি করতে পারে তো হাতে গোনা কয়েকজন। জিন্নাহ এই তিনটেই করেছেন। বাহ। ওলপার্টের মতে জিন্নাহ মূলত তার কথা, তার যুক্তি আর তার অদম্য ইচ্ছাশক্তি দিয়েই পাকিস্তান আদায় করেছিলেন। অবশ্য পারিপার্শ্বিক অবস্থাও সাহায্য করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ব্রিটিশরা ভারত ছাড়তে চাইছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ছে, এইসব মিলিয়েই পরিস্থিতি পাকিস্তানের দিকে গড়িয়েছে। 1947-এ পাকিস্তান হলো, জিন্নাহ হলেন প্রথম গভর্নর জেনারেল। কিন্তু ওলপার্ট তো একটা খুবই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছিলেন।
তার অসুস্থতার ব্যাপারটা, যেটা তিনি লুকিয়ে রেখেছিলেন? এটা সত্যি এক অবিশ্বাস্য ব্যাপার। ওলপার্টি প্রথম বিস্তারিতভাবে জানান যে জিন্না তখন মারাত্মকভাবে অসুস্থ, তার যক্ষা হয়েছিল এবং আয়ু খুব বেশি দিন ছিল না। এই তথ্যটা যদি তখন জানা যেত? তার মানে হয়তো ইতিহাসের মোড় ঘুরে যেত। লর্ড মাউন্টব্যাটেন বা কংগ্রেস নেতারা যদি জানতেন যে জিন্নার হাতে বেশি সময় নেই, তারা হয়তো দেশভাগের জন্য এত তাড়াহুড়ো না করে অপেক্ষা করার নীতি নিতেন। তার মানে এই অসুস্থতা গোপন রাখাটাও ছিল তার একটা বড় রাজনৈতিক চাল। অবশ্যই এটাকে তার রাজনৈতিক দূরদর্শিতার একটা চরম উদাহরণ বলা যায়। এত অসুস্থতা নিয়েও তো তিনি প্রায় 1 বছর দেশটাকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। ওলপার্ট যেমন বলেছেন, হি ক্রিয়েটেড এ নেশন বাট লেফট ইট টু সুন টু শেপ ইটস সোল। হ্যাঁ, তিনি একটা জাতি তৈরি করে গেলেন, কিন্তু তার আত্মাকে বা ভেতরের গড়নটাকে ঠিকঠাক তৈরি করে যাওয়ার সময় পেলেন না। 1948 সালে তো তিনি মারা গেলেন। ওলপার্টের লেখায় জিন্নাহর যে ছবিটা ফুটে ওঠে, সেটা কিন্তু বেশ জটিল, তাই না? খুবই জটিল আর বহুমাত্রিক। একদিকে সাংবিধানিক রীতিনীতিতে বিশ্বাসী আধুনিক মনস্ক, অন্যদিকে ভীষণ জেদি, আবেগ প্রকাশে কুণ্ঠিত, কিছুটা যেন একা একজন মানুষ। গান্ধীর মতো গণমানুষের নেতা নন। না, ঠিক তা নন। তিনি ছিলেন একজন তুখোড় কৌশলী, একজন ব্যারিস্টারের মতো যুক্তিবাদী নেতা। এই জটিলতাই তাকে একই সাথে এত শ্রদ্ধার আর এত সমালোচনার পাত্র করে তুলেছে। নিঃসন্দেহে জিন্না অফ পাকিস্তান বইটা শুধু একজনের জীবনই নয়, এটা ওই সময়ের রাজনীতি, সমাজের টানাপোড়েন বোঝার জন্য একটা অসাধারণ দলিল। একদম। আর ওলপার্টের বইটা পড়ার পর শেষে একটা প্রশ্ন মনে থেকেই যায়, যেটা নিয়ে হয়তো ভাবা দরকার। কি প্রশ্ন? জিন্না কি শুধু পাকিস্তানের প্রতিষ্ঠাতা, নাকি তার নেওয়া সিদ্ধান্ত, তার ব্যক্তিত্ব পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকেই চিরদিনের মতো অন্য খাতে বইয়ে দিয়েছিল? এটা আসলেই একটা বড় প্রশ্ন। এর উত্তর হয়তো এক কথায় দেওয়া সম্ভব না। সম্ভব না। ইতিহাসবিদরা হয়তো এর উত্তর খুঁজে চলবেন, কিন্তু প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রইল।